আমেরিকার কাছে সামহাউ এটা মনে হয়েছে ইন্ডিয়া ইজ আ লেম হর্স। মানে আমরা বলতে পারি যে নরেন্দ্র মোদীর অর্থনীতি এবং বিদেশ নীতি দুটোই কিন্তু ভয়ঙ্করভাবে ব্যর্থ হয়েছে। মোদীর শিল্পায়ন কর্মসূচি যে কেবল ব্যর্থ হয়েছে তা কিন্তু নয়, মোদীর বিদেশ নীতিও প্রচন্ডভাবে ব্যর্থ হয়েছে। পাশাপাশি দুটো শক্তি, সমান শক্তির যদি দেশ থাকে সেখানে ভয়ঙ্কর এই জন্য আনস্টেবিলিটি তৈরি হয়। আমরা যেটা কিনা ওয়েস্ট এশিয়া অথবা পশ্চিম এশিয়াতে দেখতে পাই। আজকের বিষয় মূলত জিওপলিটিক্স। আপনারা হয়তো অনেকেই আমাকে চেনেন অ্যাজ এ জিওপলিটিশিয়ান, স্পেশালি ইন্টারন্যাশনালি আমার নাম মূলত জিওপলিটিশিয়ান হিসেবেই। স্পুটনিক নিউজ আর তার সঙ্গে আপনি যদি সৈকত ভট্টাচার্য করে গুগল করেন, অজস্র আমার জিওপলিটিক্যাল অ্যানালাইটিক্যাল প্রোগ্রাম আপনি সেখানে গুগলেই মূলত পেয়ে যাবেন। যেটা আমার মূল জায়গা আজকে, সেটা হলো আমাদের যে বর্তমান প্রধানমন্ত্রী আছেন, যিনি আসলে বলাই যায় অবৈধ প্রধানমন্ত্রী। কারণ তার যে ভোটে জেতাটাই এখন সম্পূর্ণ সংশয়ের মধ্যে পড়ে গেছে। কারণ ইলেকশন কমিশন নাকি অজস্র কাজ করেছে বিজেপিকে জেতানোর জন্য, যার কারণে অজস্র অজস্র ভুয়ো ভোটার ইলেকশন কমিশনই তৈরি করে নাকি বিজেপিকে জিতিয়ে দিয়েছে। যেহেতু প্রশ্নচিহ্ন উঠে গেছে, অতএব এই মুহূর্তে কিন্তু আমাদের যে পিএম আছেন উনি কিন্তু এখন বলাই যায় অবৈধ পিএম। এখন এই অবৈধ পিএম কিন্তু সম্পূর্ণরূপে একজন ব্যর্থ পিএমও বটে, একজন ব্যর্থ প্রধানমন্ত্রীও বটে। কেন আমি ব্যর্থ প্রধানমন্ত্রী বলছি? এক নম্বর হলো, উনি বলেছিলেন যে উনি ক্ষমতায় আসার সঙ্গে সঙ্গে উন্নয়ন ও শিল্পায়ন করবেন। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ম্যানুফ্যাকচারিং অ্যাজ এ পার্সেন্টেজ অফ জিডিপি কিন্তু উনি আসার আগে, অর্থাৎ 2014 সালের আগে অবধি ছিল 16%, এখন সেটা কমে হয়েছে 14%। অর্থাৎ ম্যানুফ্যাকচারিং অর্থাৎ যে শিল্প আমরা বলি সেটা কিন্তু আদৌ বৃদ্ধি পায়নি। তো এ কথা অনায়াসেই বলা যায় যে মোদি যে মোদিদের মানে যে মূলত নরেন্দ্র মোদি এবং ওনাকে যে শক্তিগুলো ক্ষমতায় নিয়ে এনেছিল, সেই ক্ষমতাগুলোর ধারণা ছিল যে নরেন্দ্র মোদি যদি ক্ষমতায় আসে তাহলে নাকি ভারতকে খুব দ্রুত শিল্পোন্নত করে তুলবে। কিভাবে দ্রুত শিল্পোন্নত করে তুলবে, কিভাবে ভারতকে বিশ্বের একটা ম্যানুফ্যাকচারিং হাব করবে, এদের ধারণা ছিল। কারণ আমার ধারণা নরেন্দ্র মোদী অর্থনীতি বোঝেন না, উনি খুব একটা উচ্চশিক্ষিত মানুষ নন। সুতরাং উনি বুঝেছেন এরকম ব্যাপারটা নয়। ওনাকে যে শিক্ষিত আইএএস, আইএফএস, আইপিএস যারা পাওয়ারে নিয়ে এনেছেন, এদের ধারণা ছিল যে চীনের আহ, যে ওয়েজ রেট 2008-এর ক্রাইসিসের পর আস্তে আস্তে বৃদ্ধি পাবে, এবং চীনের ওয়েজ রেট যত বৃদ্ধি পাবে তত চীনে উৎপাদন করা আনকম্পিটিটিভ হয়ে উঠবে বিভিন্ন বিশ্বের কোম্পানিগুলোর কাছে, এবং সে সেখান থেকে ম্যানুফ্যাকচারিং সরাতে চাইবে। যেহেতু চীনের অনেকগুলো সুবিধার মধ্যে একটা সুবিধা হলো চীনের একটা হিউজ পপুলেশন এবং তার স্কেল, সেই স্কেল একমাত্র একমাত্র ভারতই অফার করতে পারে, কারণ তার পপুলেশনই চীনের মতো। সুতরাং সমস্ত এসব যে বিশ্বের ম্যানুফ্যাকচারাররা নাকি চীন থেকে সরে আস্তে আস্তে ভারতকেই তার গ্লোবাল ম্যানুফ্যাকচারিং হাব বানাবে। এই ধারণাটা প্রথম থেকেই ছিল ভুল। কেন? কারণ আমরা জানি যে পুঁজিপতিরা মূলত সেখানেই ইনভেস্ট করবে যেখানে তারা সবচেয়ে বেশি মুনাফা পাবে। সবচেয়ে বেশি মুনাফাটা কেবলমাত্র ওয়েজ রেটের ওপর নির্ভর করে না। ওয়েজ রেট হলো মুনাফা বৃদ্ধি অথবা কমার একটা জায়গা। তার কারণ কি? মুনাফা আমরা বলতে পারি যে সব মিলিয়ে উৎপাদন করে যে রেভিনিউটা আসছে তার থেকে উৎপাদনের খরচকে বিয়োগ করে দেওয়া। উৎপাদনের খরচের একটা অঙ্গ হলো তোমার যে ওয়েজ। ফলে যখন ওয়েজ রেট বাড়তে থাকে স্বাভাবিকভাবেই মুনাফা কমতে পারে, কিন্তু কমতে পারে, কমবেই তার কোনো গ্যারান্টি নেই। তার কারণ উৎপাদনের রেভিনিউ বাড়িয়ে দেওয়া যেতে পারে যদি শ্রমিকের প্রোডাক্টিভিটি শ্রমিকের ওয়েজ রেট বৃদ্ধির চেয়েও দ্রুত হারে বাড়িয়ে তোলা যায়। অর্থাৎ ধরা যাক আগে কোনো একটা কারখানাতে 10 জন শ্রমিক কাজ করত,
একেকজন শ্রমিক ৳১০ করে মজুরি পেত। সব মিলিয়ে ৳১০০ তোমার হলো যে মজুরির খরচ ছিল। কিন্তু এই ১০ জন শ্রমিক হয়তো সব মিলিয়ে ৳২০০ মাল উৎপাদন করত। তার মানে পুঁজিপতির প্রফিট হতো সাপোজ ৳২০০। আমি অন্যান্য কস্ট গুলোকে বাদ দিচ্ছি আপাতত। তো এ এই ৳২০০ মাইনাস ৳১০০ করে এই পুঁজিপতির মুনাফা হচ্ছে ৳১০০। আর উৎপাদন থেকে রেভিনিউ আসছে ৳২০০। তার মানে শ্রমিকরা উৎপাদন করছিল ৳২০০ মাল, আর শ্রমিকদের পেছনে একেকটা শ্রমিকের পেছনে ৳১০ করে খরচ হচ্ছিল। ১০ টা শ্রমিকের পেছনে ৳১০০ খরচ হচ্ছিল। এবার দেখা গেল যে একটা দেশ স্বাভাবিকভাবেই উন্নত হয়ে ওঠায় শ্রমিকের যে মজুরি আগের থেকে বেড়ে গেল। ধরা যাক শ্রমিকের মজুরি আগের থেকে বেড়ে হয়ে গেল ৳২০। এবার স্বাভাবিকভাবেই মুনাফা তো শূন্য হয়ে যাবে। কারণ ৳২০ ইন্টু ১০ টা শ্রমিক ৳২০০। আর সে ৳২০০ যদি উৎপাদন করে, তাহলে আর কোনো মুনাফা থাকছে না। তাহলে ন্যাচারালি পুঁজিপতি আর সেখানে উৎপাদন করবে না। কিন্তু যদি আমরা এটা দেখি, ওই ৳২০০ র মাল আগে যেখানে ১০ জন শ্রমিক করছিল, উৎপাদনশীলতা বৃদ্ধি করে অটোমেশন করে যদি দেখা যায় ওই ৳২০০ র মাল এখন তৈরি করছে ১০ টা শ্রমিকের জায়গায় ৫ টা শ্রমিক, তাহলে স্বাভাবিকভাবেই ৫ ইন্টু ২০ সব মিলিয়ে মজুরি খরচ কিন্তু রয়ে যাবে ৳১০০। আর উৎপাদন তৈরি হবে সেই ৳২০০ য়। অর্থাৎ আগে ৳২০০ র মাল তৈরি করছিল ১০ টা শ্রমিক ৳১০ মজুরি নিয়ে। এখন ৳২০০ র মাল তৈরি করছে ৫ টা শ্রমিক ৳২০ মজুরি নিয়ে। অর্থাৎ ২০ ইন্টু ৫ ৳১০০ খরচই থাকছে। ৳২০০ র উৎপাদনই হচ্ছে এবং তোমার প্রফিট অনেকটাই মানে প্রফিট আগের মতো ৳১০০ ই থাকছে। সুতরাং পুঁজিপতি কিন্তু আর এই ওয়েজ রেট বৃদ্ধির জন্য সরাবে না। অনেকের প্রশ্ন থাকতে পারে এই ৫ টা শ্রমিক কোথায় যাবে? এই ৫ টা শ্রমিক মূলত অন্যান্য সেক্টরে চলে যাবে এবং এভাবেই মূলত জিডিপি বাড়তে থাকে। কৃষি থেকে শিল্প, ১ম এ পার্টিকুলার কোনো একটা আ মানে কোনো একটা সেক্টরের ম্যানুফ্যাকচারিং, তারপর আস্তে, আস্তে আরো নতুন, নতুন সেক্টরের ম্যানুফ্যাকচারিং, এভাবে একটা দেশে উন্নতি হতে থাকে এবং আর যে ওয়েজ রেটও বাড়তে থাকে। চীনে একদম সেই জিনিসটাই হয়েছে। ধাপে, 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 ধাপে ১৯৯০ থেকে শুরু করে এখনো পর্যন্ত চীনে ওয়েজ রেট বৃদ্ধি হয়েছে ৬ গুণ, যেটা বিশ্বে হাইয়েস্ট। কিন্তু চীন ছেড়ে কিন্তু প্রায় কোনো ম্যানুফ্যাকচারিংই সরে যায়নি। এমনকি ট্যারিফ বসানোর পরেও ২০১৬-১৭ সাল থেকে ট্রাম্প এসে যে ট্যারিফ বসিয়েছে, তারপরেও কিন্তু আ চীন থেকে সরে যায়নি। তার কারণ, একটা কারণ হলো যে ওয়েজ রেট চীনে পৃথিবীতে সবচেয়ে বেশি দ্রুত হারে বৃদ্ধি পেলেও চীনের যে প্রোডাক্টিভিটি তার থেকেও বেশি দ্রুত হারে বেড়েছে। সেজন্য সেখানে কিন্তু মুনাফা কমেনি। তবে মনে রাখা দরকার যে উৎপাদনের খরচ বলতে শুধুমাত্র মজুরি বোঝায় না। উৎপাদনের খরচ বলতে আরো একটা গুরুত্বপূর্ণ জিনিস বোঝায়, সেটা হলো ট্রান্সপোর্ট কস্ট। অর্থাৎ একটা হলো যে মালকে আর নির্দিষ্ট উৎপাদনের জায়গা থেকে তোমার সমুদ্র বন্দরে নিয়ে আসা এবং সমুদ্র বন্দর থেকে আবার যেটা মূল বাজার সেখানে পৌঁছে দেওয়া। যেহেতু পশ্চিমী দুনিয়া প্রায় ৩০০ বছর আগে থেকে শিল্পায়নের সূচনা করেছে, সেজন্য পশ্চিমী দুনিয়াতে যে পার ক্যাপিটা ইনকাম অনেক বেশি এবং পশ্চিমে বাজার অনেক বড়। তো স্বাভাবিকভাবেই তৃতীয় বিশ্বের দেশগুলো, গরিব দেশগুলো, যারা কিনা যে রিলেটিভলি গরিব ছিল, তারা কিন্তু প্রত্যেকেই ১ম বিশ্বের বাজারটাতেই তাদের উৎপাদিত পণ্য বিক্রি করার চেষ্টা করত। কারণ সেখান থেকে তাদের আয়টা বেশি হতো। স্বাভাবিকভাবে একজন বড়লোক বেশি টাকা দিয়ে সিনেমা দেখবে, একজন গরিব কম টাকা দিয়ে। তো বড়লোকের বাজারকেই ধরার চেষ্টা করত। মজার ব্যাপার, এই যে এক্ষেত্রে তার মানে যে একটা গরিব দেশের বন্দর থেকে বড়লোক দেশের বন্দরে যেতে যে খরচটা হয়, এই ফ্রেট কস্টটা খুব গুরুত্বপূর্ণ। এই ফ্রেট কস্টটার গুরুত্ব এতই বেশি যে আমরা একটা ভৌগোলিক ধারা দেখতে পাবো শিল্পায়নের। সবার আগে শিল্পায়ন শুরু হয় মূলত পশ্চিম ইউরোপে, অর্থাৎ ব্রিটেনে শুরু হয় এবং সেটা ছড়িয়ে পড়ে বেলজিয়াম, তারপর ফ্রান্স, নেদারল্যান্ডস, ওদিকে জার্মানি এটসেট্রা এবং ইটালি এটসেট্রা। এরপর আমরা দেখেছি এটা কিন্তু সরে যায়
ইউএস এর তোমার হলো যে ইস্ট কোস্টে, এবং সেখানে আস্তে আস্তে গড়ে উঠতে শুরু করে। এটা কেন ইস্ট কোস্টে সরে? কারণ ওই যে আটলান্টিক থেকে অনায়াসে সেখানে যেতে পারছিল। এরপর এটা সরে যায় ইউএস এর ওয়েস্ট কোস্টে, তারপর সেটা সরে যায় জাপান, কোরিয়া এটসেট্রাতে। এরপর আমরা দেখেছি এটা সরে যায় চীনে। এইভাবেও যদি আমরা দেখি তাহলে আমরা বুঝতে পারবো যে চীন থেকে দুম করে ভারতে সরে আসবে এরকম কোনো সম্ভাবনা কিন্তু নেই। বরং চীন থেকে অনেক বেশি সুবিধা হবে যদি তোমার দক্ষিণ পূর্ব এশিয়ার বিভিন্ন দেশ, যেমন ইন্দোনেশিয়া, ভিয়েতনাম, ফিলিপিন্স, কাম্বোডিয়া, লাওস, এসব দেশে, থাইল্যান্ড, এসব দেশে সরা অনেক সহজ। সেটা হলো ট্রান্সপোর্ট কস্টের নিরিখে। অর্থাৎ যত উন্নত হবে তত স্বাভাবিকভাবেই কিন্তু একটা দেশের মজুরি বাড়বে। কিন্তু সেই মজুরি বৃদ্ধির হারের থেকেও দ্রুত গতিতে সে যদি তোমার উৎপাদনশীলতা বাড়াতে পারে, প্রোডাক্টিভিটি বাড়াতে পারে শ্রমিকের, তাহলে সেখানে কিন্তু মুনাফা কমবে না। আবার একই সঙ্গে যদি সে ফ্রেট কস্ট কমাতে পারে, ধরা যাক জাহাজ নির্মাণ আরো বেশি বেশি করে, ধরা যাক বন্দর ব্যবস্থা, বন্দরের ম্যানেজমেন্ট আরো সুপরিকল্পিত করে তুলে, ধরা যাক যে উৎপাদনের সেন্টার থেকে বন্দরে নিয়ে আসার যে ট্রান্সপোর্ট সিস্টেমকে আরো উন্নত করে, এইভাবে কিন্তু সে ট্রান্সপোর্ট কস্টও কমিয়ে ফেলতে পারে, যেটা চীন অসাধারণভাবে করেছে। কারণ চীনের কিন্তু ইনফ্রাস্ট্রাকচার তৃতীয় বিশ্বের যে কোনো দেশের থেকে অনেক ভালো ছিল। সে মানে মূলত 1970-এর দশকেই, এবং সেই জন্যই চীনে কিন্তু 80-র দশকে এত পরিমাণে পুঁজি গেছে। ফলে এই দুটো খুব গুরুত্বপূর্ণ। এছাড়াও আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস ইদানিং চীন দেখিয়ে দিয়েছে, সেটা হলো এনার্জি কস্ট। অর্থাৎ সবসময় যে মেশিন চলতে তো এনার্জি লাগে। এবার সেই এনার্জির যে খরচ তুমি যদি কমিয়ে ফেলতে পারো, এটার জন্য চীন কিন্তু এনার্জি ব্যবস্থায় লাগাতার খরচ করেছে। অর্থাৎ আগে হয়তো ১ ইউনিট উৎপাদন তৈরি করতে ধরা যাক ১০০ ইউনিট এনার্জি লাগতো। এখন ১ ইউনিট উৎপাদন তৈরি করতে যদি ২০ ইউনিট এনার্জি লাগে, তাহলে অবভিয়াসলি এনার্জি কস্টটা অনেক কমে যাবে। এই কাজটাও কিন্তু চীন বিগত ১০ বছরে অসাধারণভাবে করতে সক্ষম হয়েছে। এটার জন্য পুঁজি কিন্তু সেভাবে চীন থেকে আর কোথাও সরেনি। কারণ চীনের থেকে বেটার মুনাফা দিতে পারে এমন কোনো জায়গার পায়নি। কেন চীন থেকে বেটার মুনাফা দিতে পারে? তার কারণ এই নয় যে চীনের মজুরি কম। চীনের মজুরি অত্যন্ত হাই, এবং সেটা আমাদের দেশের থেকে তো প্রায় ৫-৬ গুণ বেশি। কিন্তু ১ নম্বর হলো চীনের মজুরি এখনো আমেরিকার তুলনায় অনেকটা কম। কারণ প্রায় হলো যে 1/3, এবং একই সঙ্গে উম যে মজুরি একমাত্র গুরুত্বপূর্ণ ফ্যাক্টর নয়। মজুরির বাইরেও গুরুত্বপূর্ণ ফ্যাক্টর আছে। তার মধ্যে অন্যতম হলো উৎপাদনশীলতা, শ্রমিকের উৎপাদনশীলতা। এছাড়াও আছে ট্রান্সপোর্ট কস্ট, এছাড়াও আছে এনার্জি কস্ট। এনার্জি কস্ট আর ট্রান্সপোর্ট কস্ট কমিয়ে ফেলার ক্ষেত্রে এবং উৎপাদনশীলতা বাড়িয়ে ফেলার ক্ষেত্রেও চীনের যে সমাজতান্ত্রিক অর্থনীতি সেটা অনেক বেটার পারফর্ম করেছে অন্যান্য দেশের তুলনায়। সেজন্যই চীন এত আকর্ষণীয় জায়গা। চীনে উৎপাদন এফিশিয়েন্টলি করা যায়। এবারে এই বিষয়গুলো কিন্তু যে মোদিকে যারা পাওয়ারে আনে তাদের মাথায় ছিল না। তাদের মাথায় মূলত ওয়েজ কস্টটাই শুধু ছিল, মজুরি খরচটাই শুধু ছিল। কিন্তু মজুরি একমাত্র খরচ নয়। যে কারণে মোদি আসার পরেও কিন্তু সেভাবে ভারতে কোনো ধরনের শিল্প আসেনি। আমরা দেখেছি যে কিছু ওই স্মার্টফোন ম্যানুফ্যাকচারারকে এখানে আনা হয় মূলত ইএলআই স্কিমে, যেটা হলো মূলত সাবসিডি দিয়ে বিভিন্ন কোম্পানিকে বলছে তুমি এখানে বানিয়ে এক্সপোর্ট করো, এবং তাতে দেখা গেছে ভারতের আয়ের থেকে ব্যয়ই বেশি হচ্ছে। ফলে বলা যায় যে তার শিল্পায়ন কর্মসূচি সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। এখন মোদির শিল্পায়ন কর্মসূচি যে কেবল ব্যর্থ হয়েছে তা কিন্তু নয়। মোদির বিদেশ নীতিও প্রচন্ডভাবে ব্যর্থ হয়েছে। আমি কেন বলছি বিদেশ নীতি ব্যর্থ হয়েছে? তার কারণ হলো আমরা যে দেখতে পাচ্ছি যে বিশ্বের বিভিন্ন দেশ কিন্তু আমেরিকা এবং চীনের মধ্যে বার্গেন করে চলার চেষ্টা করেছে। মোদি কিন্তু প্রথম থেকেই ধারণা নিয়ে বসেছিল যে আমেরিকা বোধহয় চীন থেকে ম্যানুফ্যাকচারিংটা সরিয়ে ভারতে নিয়ে আসবে। ১ নম্বর, এতে আমেরিকার পুঁজিপতিরা রাজি ছিল না। কারণ চীন যত মুনাফা দিতে পারছিল তার উৎপাদনশীলতা বাড়িয়ে এনার্জি কস্ট এবং ট্রান্সপোর্ট কস্ট কমিয়ে সেটা
সেটা কিন্তু ভারত দিতে পারছে না। দ্বিতীয় হলো, আমেরিকার যারা নীতি প্রণেতা তাদের যথেষ্ট ভয় হতে শুরু করেছে যে আমরা যদি এইভাবে, মানে আমাদের যে আগে আমরা শিল্পের হাব ছিলাম সেটা চীন যেভাবে নিয়ে নিয়েছে, এখন যদি অন্য কোনো দেশও নিয়ে নেয়, আমরা তো যে তিমিরে ছিলাম সে তিমিরেই থাকবো। আমরা তো হলো গিয়ে যে বিশিল্পায়িত হতেই থাকবো, আমাদের শিল্প কমতেই থাকবে। সেটা চীন নিয়েছে নিক, সেটা সেটা চীন নিয়েছে সেটাই সমস্যা। এখন যদি চীনের জায়গায় সেটা ভারত হয় সেটাও সমস্যা। সুতরাং আমরা কখনোই এই সিস্টেমটাকে মেনে নেব না। অর্থাৎ আমেরিকার পুঁজিপতি এবং নীতি প্রণেতা দুজনেই কিন্তু ভারতে শিল্প শিফট করার সপক্ষে কোনো ধরনের যুক্তি খুঁজে পায়নি, যেটা ভেবে ইন্ডিয়া কিন্তু মুভ করার চেষ্টা করছে। এটা ১ নম্বর। ২ নম্বর হলো, আমেরিকার ইচ্ছা ছিল ভারত সরাসরি চীনের সঙ্গে কন্ট্রাডিকশনে যাক। ইউক্রেন যেমন রাশিয়ার সঙ্গে গেছে, ই ইসরায়েল এবং ইরানের মধ্যে যেমন গাজাকে কেন্দ্র করে তৈরি হয়েছে সেরকম। অর্থাৎ চীনকে যেন ভারত এঙ্গেজ করতে পারে ভয়ঙ্করভাবে। সেটা ভারত, অর্থাৎ যেন ভারত কিনা যে বলির পাঠা হয় আমেরিকার ভ আ তোমার হলো যে বিদেশ নীতির স্বার্থে। কিন্তু ইন্ডিয়ার ধান্দা ছিল যে চীনের জুজু দেখিয়ে আমেরিকার কাছ থেকে যত বেশি পারা যায় প্রযুক্তি, বিনিয়োগ, অস্ত্র, অস্ত্রের প্রযুক্তি এগুলোকে নিয়ে আনা। আমেরিকা যখন বুঝে যায় যে ভারত মূলত চীনের সঙ্গে যুদ্ধ করতে চায় না, যেটা জয়শঙ্কর নিজেই বলেছে আমাদের জিডিপি অনেক কম চীনের থেকে, চীনের সঙ্গে শক্তির সঙ্গে আমরা পেরে উঠবো না, আমরা চীনের সঙ্গে যুদ্ধে যাব না, তখন থেকেই আমেরিকা ঠিক করে নেয় যে তাহলে যে তোমাকেই বা আমি বিনিয়োগ টিনিয়োগ দিয়ে সাহায্য করবো কেন, কারণ ইউ আর গুড ফর নাথিং, তোমাকে দিয়ে আদৌ কোনো কাজ হবে না। তুমি চীনের সঙ্গে কন্ট্রাডিকশনে গিয়ে চীনকে এঙ্গেজ করতে পারবে না, আমার কোনো লাভ হবে না। উল্টে তুমি চীনের জুজু দেখিয়ে আমার থেকে নিয়ে যাবে, সেটা হবে না। এবং এর ফলে আমেরিকা ভয়ঙ্করভাবে ইন্ডিয়ার ওপর রেগে যায়। ইন্ডিয়াকে একটা লেম হর্স বলে চিহ্নিত করে। আর আমরা সবাই জানি যে ঘোড়া ল্যাংড়া হো গেয়া গলি মার দে বলে এক ধরনের কথাই আছে। অর্থাৎ একটা লেম হর্সকে বাঁচিয়ে রেখে লাভ নেই। সে খাবে, কোনো কাজে লাগবে না, তাকে গুলি করে মেরে দাও। তা আমেরিকা সেই মানসিকতা নিয়ে এখন এগিয়েছে। রিসেন্টলি ওয়াশিংটন ডিসিতে আমরা দেখতে পাচ্ছি যে খালিস্তানিরা রেফারেন্ডাম করেছে। ওয়াশিংটন ডিসিতে করেছে মানে সরাসরি আমেরিকান সরকার জানিয়ে দিল যে সে খালিস্তান হওয়ার সপক্ষে। এবং আমরা জানি উত্তর পূর্বাঞ্চলে অজস্র এভাঞ্জেলিক্যাল প্রোটেস্ট্যান্ট জাতি আছে, তার মধ্যে নাগা আছে, মিজো আছে, তারপরে কুকি আছে, এরকম অজস্র জাতি আছে। তোমার তো এই যে এই সমস্ত জাতিগুলোরও স্বাধীনতার যে বাসনাকে হয়তো আগামী দিনে আমেরিকা নানাভাবে সাহায্য করা শুরু করে দেবে। তার মানে হলো আমেরিকার কাছে সামহাউ এটা মনে হয়েছে ইন্ডিয়া ইজ আ লেম হর্স। এবারে যেটা আল্টিমেট জায়গা সেটা হলো, তার মানে আমরা বলতে পারি যে নরেন্দ্র মোদীর অর্থনীতি এবং বিদেশ নীতি দুটোই কিন্তু ভয়ঙ্করভাবে ব্যর্থ হয়েছে। এখন আচ্ছা, আমেরিকা যদি রেগে যায় ইন্ডিয়ার ওপর, তা এখন ইন্ডিয়া চাইছে যে চীনের হাতে পায়ে পড়ে যদি রক্ষা করা যায়, নরেন্দ্র মোদী চাইছে যদি রক্ষা পাওয়া যায়। এইটাও ভুল হবে, কারণ ভারতের ধ্বংস চীনের কাছে কাম্য। এটা স্বাভাবিক, কারণ পাশাপাশি দুটো যদি দেশ থাকে তাহলে একটা দেশ যদি উইক হয়ে যায় আরেকটা দেশের পক্ষে সীমানা ম্যানেজ করা, অর্থনীতি ম্যানেজ করা, অথবা সামরিক খরচ সব দিক থেকেই অনেক সহজ হয়ে যায় গল্পটা। কারণ পাশাপাশি দুটো সমান শক্তির যদি দেশ থাকে সেখানে ভয়ঙ্কর এই জন্য আনস্টেবিলিটি তৈরি হয়। আমরা আমরা যেটা কিনা ওয়েস্ট এশিয়া অথবা পশ্চিম এশিয়াতে দেখতে পাই, যে সেখানে ইরানেরও যা জোর, তুরস্করও প্রায় সেই জোর, ইসরায়েলেরও মোটামুটি আমেরিকার সাহায্যে সেই জোর, সৌদি আরবেরও তেল ঠেল আছে বলে কমজোর না, ইজিপ্টও শক্তিশালী। ফলে সব মিলিয়ে এক ধরনের ভারসাম্যহীনতা তৈরি হয় যখন অনেকগুলো সমান জোরের দেশ থাকে। এই জন্যে কোনো একটা শক্তিশালী দেশ থাকবে, অন্যান্যরা কম্পারেটিভলি শক্তিহীন থাকবে, এটাই কিন্তু স্টেবিলিটি। এবং আমার মনে হয় আমরা সেই স্টেবিলিটির দিকে এগোচ্ছি। ট্রাম্প চীনের ওপর থেকে শুল্ক হয়তো সেভাবে বসাবে না, আস্তে আস্তে কমিয়ে দিচ্ছে। এবং আগামী দিনে ট্রাম্প আর শি জিনপিং হয়তো একটা সমঝোতার দিকে যাবে। ইট উইল বি এ ডিজাস্টার ফর ইন্ডিয়া। সুতরাং বলাই যায় নরেন্দ্র মোদী অবৈধ পিএম,
এবং সে ইন্ডিয়ার পক্ষে একটা ভয়াবহ অভিশাপ হিসেবে অবতীর্ণ হতে চলেছে। অজস্র ধন্যবাদ। আপনারা ভালো থাকবেন।